আমি খাটে হেলান দিয়ে কাঁদতেছিলাম। আমার একটা বদ অভ্যাস হলো, আমি রাগে বা কষ্টে বিছানার চাদর কামড় দিয়ে কাটি আর তোষক ধরে উপরের দিকে তুলতে থাকি আর নামাতে থাকি। আর এই কর্মটি করার সময়ই আমার চোখে অবলোকিত হয় একটি নীল ডায়েরি। আমি নীল ডায়েরিটা কৌতূহলী হয়ে হাতে নিই। আমি যে রুমটাতে থাকি জানতে পেরেছি এটা আঞ্জুমানের পড়ার ঘর ছিল। তিনি অনেক বই পড়তে এবং লিখতে ভালোবাসতেন। তিনি চলে যাওয়ার পর ওনার বই আর লেখার কাগজগুলো শুধু সরিয়ে ফেলা হয়েছে, বাকি সব একই রয়েছে। এই ঘরের পাঁচিরেও আঞ্জুমানের স্মৃতি মিশে আছে। আমি ডায়েরিটা হাতে নিয়ে ভালো করে লক্ষ্য করলাম। উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না, তবে ডায়েরিটা বেশ পুরনো। আমি বেশ দ্বিধায় ছিলাম ডায়েরিটা খোলার ব্যাপারে। তবে সেই দ্বিধায় আর বেশিক্ষণ নিজের মধ্যে জিইয়ে না রেখে ডায়েরিটা খুললাম। ডায়েরিটা খুলে বুঝতে পারলাম এটা আঞ্জুমানের ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় আঞ্জুমানের নামটা বড় অক্ষরে লেখা, আর সেই সাথে একটা শুকনো গোলাপ ফুল ডায়েরির পাতার সাথে লেপ্টে আছে। আমার কৌতূহল বাড়তে লাগলো। আমি ডায়েরির পাতা উল্টাতে লাগলাম, কিছু লেখা পড়লাম। প্রতিটা লেখা আঞ্জুমান একটি মানুষকে ঘিরে লিখেছে, আর সেই মানুষটি হলো সুনীল। সে প্রতিটা লেখায় সুনীলের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করে গেছে। সেই সাথে আরাবের থেকে পাওয়া যন্ত্রণার কথাও উল্লেখ করে গেছে এবং আরাবের অন্য কারো প্রতি আকৃষ্টতাও উল্লেখ করেছে। একটি লেখা এমন ছিল, আমি আরাবকে নিজের করে পেতে চেয়েছিলাম। সারাদিন তার ভালো মন্দ খুঁজে নিতাম, তার মনের মতো হওয়ার চেষ্টা করতাম। সেও আমায় সম্মান করত, তবে তার ভালোবাসায় একরাশ পরিমাণ অবহেলা ছিল। আমি তার চোখে আমার জন্য ভালোবাসা খুঁজে পেতাম না। আমি ভালোবাসা খুঁজে পেতাম অন্য কারো প্রতি। তার চোখে মুখে সব সময় আমি তৃষ্ণার জন্য হাহাকার দেখেছি। আমার জন্য যা ছিল সেটা কেবল দায়িত্ব। আমি এই দায়িত্বের সংসার চাই না, বরং আমি চাই একটা ভালোবাসার সংসার। তৃষ্ণা অনেক ভাগ্যবান, তাই সে আরাবের কাছাকাছি না থেকেও সমস্ত মন প্রাণ জুড়ে আছে। আর আমি হতভাগিনী, আরাবের রক্তে মিশে গিয়েও কোথাও জায়গা করতে পারিনি। আরাবের এই অবহেলাগুলোই আমাকে সুনীলের প্রতি দুর্বল করে তুলেছে। আমি সুনীলকে যত দেখি তত মুগ্ধ হই। সুনীল আমার গাড়ির ড্রাইভার হলেও সে ভদ্র, শিক্ষিত, কাজ করে নিজের পড়াশোনার খরচ চালায়, পরিবারের খরচ চালায়, অথচ ঢাকা ভার্সিটিতে পড়ে সে। টিউশনে মাসিক ফিক্সড ইনকাম নেই বলেই গাড়ি চালায়। অবশ্য আরবও একটু মানবিক, সুনীলের ক্লাসের সময় ফিক্সড করে গাড়ি চালানোর দায়িত্ব দিয়েছে। আর 10টা মানুষের মধ্যে আরবের এই মানবিকতায় আমার প্রতি কাজ করে ভালোবাসে না। সুনীল আমার প্রতি যতটা কেয়ারিং তার শতভাগের 1 ভাগও আরবের মধ্যে নেই। আমি আরবকে অনেকবার বুঝিয়েছি, আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে দিন দিন, একটু বদলাও নিজেকে। কিন্তু তার ধারণা তার জায়গায় সে ঠিক। ছোট ছোট ইচ্ছেগুলো সে ভুলে যায়। সে শুধু একটা দায়িত্বের বেড়াজালে আমাকে আটকে রেখেছে, এর বাইরে কিছু না। মাঝে মাঝে মনে হয় সম্পর্ক থেকে ছুটে যাই, বের হয়ে যাই, কিন্তু ওই যে আমিও দায়িত্বের বেড়াজালে আটকে গিয়েছি। এই বেড়াজাল থেকে কখনো বের হতে পারবো কি না জানি না। আমার ভিতরে তীব্র হাহাকার কেউ কখনো নেভাতে পারবে কি না জানি না। তবে আমি একটু শীতলতা চাই, শীতলতা চাই, শীতলতা চাই। লেখাগুলো পড়ার পর থেকে আমার ভিতরের অনেক দোটানা কাজ করছে। আঞ্জুমানের চোখে আরাব ভালোবাসে তৃষ্ণাকে, তাহলে তৃষ্ণাকে? আর আমার চোখে আরাবের সকল ভালোবাসা আঞ্জুমানের প্রতি, তাহলে আরাব ভালোবাসে কাকে? আঞ্জুমানকে যদি আরাব ভালোবাসে, তাহলে আঞ্জুমান কেন এটা লিখেছে সে অবহেলিত? আর এই অবহেলার জন্যই সে সুনীলের প্রেমে পড়েছে। আর সবচেয়ে বড় বিষয়, গল্পে ভালোবাসার বেড়াজাল মাপতে গিয়ে এতদিন মনে হয়েছে আঞ্জুমান কতটা ভাগ্যবতী, আর আজকে মনে হচ্ছে সে নিজেও দুর্ভাগা। আমি আমার চোখ দুটো মুছে ডায়েরিটা পূর্বের জায়গায় রেখে আবারও আরবের রুমে গেলাম। আরব তখনও শুয়েছিল। আমার উপস্থিতি টের পেয়ে তিনি বললেন, আয়শা, কোনো দরকার? কিছু চাই? আমি নম্র গলায় বললাম, একটু আপনার পাশে বসতে চাই। আরব মোলায়েম কণ্ঠে বলল, এতে অনুমতি নেওয়ার কি আছে, বসতে পারো। আমি আরবের পাশে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ চুপ থেকে বললাম, এই মুহূর্তে একটা জিজ্ঞেস করা উচিত হবে কি না জানি না, তবে বলেই থেমে গেলাম। আরব আমার কথার পরিসমাপ্তিতে কথা শুরু করে বলল, যা বলার বলে ফেলো, না হয় বদহজম হবে তোমার। আমার মনে হয় আঞ্জুমান আপনার বাসার ড্রাইভার সুনীলের সাথে পালিয়েছে। সুনীল তো ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে হয়তো প্রেম হয়েছিল। এরপর সুনীল পড়াশোনা শেষ করে স্কলারশিপের জন্য অপেক্ষা করছিল। যেদিন সুনীল স্কলারশিপ পেয়েছে সেদিন একটা কাহিনী করে সমস্ত দোষ আপনাকে দিয়ে আঞ্জুমান পালিয়েছে, দেশের বাহিরে চলে গিয়েছে সুনীলের সাথে। আর তৃষ্ণাকে? আমার কথা শুনে আরব চমকাবে মনে করেছিলাম, তবে তেমন কোনো হেলদোল তার নেই।
সে আস্তে গলায় বলল, সুনীলের সাথে পালাইনি, সুনীল দেশেই আছে, বিয়ে শাদী করে বাচ্চা নিয়ে সুখে সংসার করছে। সুনীলের প্রতি আঞ্জুমান দুর্বল ছিল, সুনীলও ছিল, তবে সুনীলের স্পর্ধা নেই সম্পর্ক তৈরি করার। আঞ্জুমান কোথায় আছে জানা নেই, তবে সুনীলের সাথে নেই, আমি সবই জানতাম। তাদের একে অপরের প্রতি টান মহব্বত আমার চোখ এড়িয়ে যেত। তোমার মনে হয়? প্রশ্ন চোখে আমার দিকে তাকিয়ে আবারও বলল, কিছুটা এড়িয়ে যেত না। আর তৃষ্ণা আমার গল্পের একটা চরিত্র কেবল। এরপর হাতে তর্জনী আঙ্গুল দিয়ে দেওয়ালের দিকে নির্দেশ করে বলল, ওই যে দেওয়ালে টানানো একটা তৈলচিত্র দেখো। নীল শাড়ি পরা, চোখে গাঢ় কাজল দেওয়া, কপালে কালো টিপ, ব্লাউজবিহীন নীল শাড়িটা পরে মেয়েটা গাছতলায় বসে আছে। সেই আমার তৃষ্ণা, কল্পনায় আঁকা একটা চরিত্র। একটা সময় লেখালেখি করতাম, তখন এই চরিত্রটা কল্পনা করতাম, আঞ্জুমানকে আমার লেখা শোনাতাম। সেখানে তৃষ্ণার প্রতি আকুলতা সে মানতে পারত না। কাল্পনিক একটা চরিত্রকেও সে হিংসে করত। ভালোবাসত আমায়, তবে আমার ভালোবাসা বুঝত না। তার কাছে যেটা দায়িত্ব, সেটা আমার কাছে ভালোবাসা প্রকাশ ছিল। দুজনের দৃষ্টিভঙ্গি দুরকম, তাই একজন আরেকজনকে ভালোবাসা বুঝাতে পারিনি। কিন্তু তুমি এসব জানলে কি করে? কথাটা জিজ্ঞেস করে আমার দিকে বেশ প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ভয়ে আমার বুক শুকিয়ে যেতে লাগলো। কি জবাব দিব বুঝতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ ভেবে আমতা আমতা করে জবাব দিলাম, আপনার জ্ঞান ফেরার সময় আমি আপনাকে তৃষ্ণা নামটা নিতে শুনেছি, সেই সাথে সুনীল আঞ্জুমানের এই বিষয়গুলো আওড়াতে শুনেছি। এর বেশি কিছু না, তাই কৌতূহল মনে এগুলো জিজ্ঞেস করে ফেলছি। আরব হালকা সুরে উত্তর দিল, কিন্তু এত কৌতূহল ভালো না, নিজের জীবনের দিকে মন দাও। তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো এটা একান্তই আমার ব্যক্তিগত। আমি তো আপনাকে জিজ্ঞেস করতেই পারি, দিন শেষে আপনার স্ত্রী আমি, আপনার ব্যাপারে অবগত থাকার অধিকার আমার আছে। তিনি আমার কথা শুনে বিছানা ছেড়ে উঠলেন। আমার চোখ বরাবর আঙ্গুল তাক করে বললেন, যেটা আমার একান্ত ব্যক্তিগত সেটা আমার ব্যক্তিগতই, এখানে অধিকার কেউ ফলাতে পারবে না, তুমিও না। নিজের বিষয় নিয়ে চিন্তা করো। আর কথায় কথায় কিসের স্ত্রী? এটা কেবল একটা অ্যাগ্রিমেন্ট, আর অ্যাগ্রিমেন্টের কারণ ছিল তোমাকে বিপদমুক্ত করা। আমি তোমাকে আবারও বলে দিচ্ছি, এই বিয়েটা কেবল তোমার ভালোর জন্য করেছি, সারা জীবন বয়ে বেড়াবার জন্য না। তোমার জীবনের রং তুমি নিজের মতো করে সাজাও, সে রঙে আমাকে সাজাতে যেও না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। আর জোর করে কোনো সম্পর্ককে প্রতিষ্ঠিত করা যায় না। আমার জীবনে বিস্তর জায়গা জুড়ে আঞ্জুমান আছে, আর সেটাকে কখনো মোছাও সম্ভব না। মোছা সম্ভব হলে অন্য সব পুরুষদের মতো আঞ্জুমান নিখোঁজে 2-1 বছর পরে বিয়ে করে ফেলতাম, 13টা বছর অপেক্ষা করতাম না। তোমাকে দমানোর অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ, আর দমাতে চাচ্ছি না। নিজের মতো করে নিজের জীবন গোছাও, এটাই বলবো। বিয়েটাকে অস্বীকার করতে পারবো না, তবে বিয়েকে কেন্দ্র করে অধিকার ফলাতে আসবে না। ভালোবাসা মন থেকে আসার বিষয়, সেটা যদি কখনো তোমার প্রতি আসে আমি সেটা প্রকাশ করব, আমার কাজে মুখে নয়। অতীত ভুলতে সবাই চায়, আমিও চেয়েছি, ব্যর্থ হয়েছি। তুমি যদি পারো আমার অতীত ভুলিয়ে বর্তমান সাজাতে সাজাও, কিন্তু তুমি যা করছো এতে আমার অতীতটাকে বারবার ক্ষতবিক্ষত করা হচ্ছে। তোমার প্রতি আমার ভালোবাসা তো দূরে থাক, এসব করলে সিম্প্যাথিও কাজ করবে না। এবার নিজের ঘরে যাও, সেখানে গিয়ে বিশ্রাম নাও, আমাকেও একটু একা থাকতে দাও। আমি আর কোনো কথা বাড়ালাম না, নিজের রুমে চলে আসলাম। আমার কানে একটা কথাই বাজছে, তুমি যদি পারো অতীত ভুলিয়ে বর্তমান সাজাতে সাজাও। আমি নিজেকে সামলে বিছানায় গা এলিয়ে দিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। কাঁদতে কাঁদতে শরীর ক্লান্ত হয়ে ঘুমের প্রকোপটা আরও বৃদ্ধি পেয়েছে। আমার চোখ লেগে আসলো। সকাল 11টা বাজে আমি দরপড় করে চিৎকারের আওয়াজে বিছানা ছেড়ে উঠলাম। চিৎকারের আওয়াজের উৎসটা কেন্দ্র করে বাহিরে বের হয়ে লক্ষ্য করলাম সোনিয়া রক্তাক্ত হয়ে পড়ে আছে। এটা দেখে আমার বুকটা কাঁপতে লাগলো। আমি দ্রুতই তার কাছে গেলাম। আমি কাছে যেতে সে সাথে সাথে বলে উঠল, ম্যাডাম, ওরা আমাকে নয়, আপনাকে মারতে এসেছিল। আমি দৌড়ে সোনিয়ার কাছে গেলাম। সোনিয়া শীত হয়ে তখন শোয়া ছিল, ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ। সোনিয়ার কাছে যেতে সে আমার হাতটা ধরে বলতে লাগলো, ম্যাডাম, আমাকে পেছন থেকে আঘাত করা হয়েছে, আমার পিঠে ছুরি দিয়ে আঘাত করেছে। স্যার মাত্রই বের হয়েছে অফিসের উদ্দেশ্যে, মূল দরজাটা খোলা ছিল। স্যার বের হয়েছে 15 মিনিট হবে। আমি সবজিগুলো গুছিয়ে দরজাটা লাগাতে চেয়েছিলাম, এরই মধ্যে আমার পিঠে ছুরি দিয়ে আঘাত করেছে। আমি তীব্র ব্যথায় চিৎকার করে পিছনে ফিরলে তাদের মধ্যে একজন বলে ওঠে, এ কাকে ছুরি মারলি? এ তো আয়শা না, আয়শাকে মারতে বলেছিলাম, অন্য মেয়েকে না। চল চল, তাড়াতাড়ি চল, না হলে বিপদ বেড়ে যাবে। এরপর তাড়াহুড়ো করে চলে যায় তারা।
আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। পিঠে যে চুরিটা দিয়ে আঘাত করেছিল সেটাও তারা সাথে নিয়ে যায়। সোনিয়ার কথা শুনে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে আমার জন্যই আজকে ওর এই অবস্থা। আমি যে আরাবকে বিষয়টা জানাবো সেটাও পারছিলাম না, কারণ আরাবের নাম্বার আমার বা সোনিয়ার কাছে নেই। তাই বাসার জন্য কাজের লোকের সহায়তা নিয়ে দ্রুত সোনিয়াকে হসপিটালে নিয়ে যাই। সেখানে প্রথমেই ডিটেলসে শুনে জানিয়ে দেয় পুলিশ কেস করতে। আমি এসবের কিছুই বুঝতে পারছিলাম না। আমি কেবল ডাক্তারদের অনুরোধ করে বলছিলাম আপনারা চিকিৎসা শুরু করুন, কারণ চিকিৎসা শুরু না করলে সোনিয়া রক্তক্ষরণে মারাও যেতে পারে। বেশ অনেকক্ষণ অনুরোধের পর তারা চিকিৎসা শুরু করে। একের পর এক মেডিসিন আনতে বলা হয়। এদিকে আমার কাছে তেমন টাকা নেই। যে দুজন আমার সাথে এসেছে তাদের কাছেও ক্যাশ টাকা নেই তেমন। তারা আরাবকে কল দিলেও আরাব কল তুলেনি। এরই মধ্যে অপরদিকে টাকার জন্য মেডিসিন আনতেও বেশ হিমশিম খাচ্ছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমার গলায় হাত গেল। আমার গলায় একটা সোনার চেইন ছিল। সেটা আমার মায়ের শেষ স্মৃতি ছিল। সেই চেইনটা আমার সাথে আসা সুজনকে দিয়ে বললাম, সুজন, এটা বিক্রি করে আপাতত টাকার জোগাড় করো। একের পর এক মেডিসিন বাকিতে দিবে না। হাসপাতালের বিল না হয় পরে দেওয়া যাবে, কিন্তু মেডিসিনের বিল পরে দেওয়ার কোনো সুযোগ নেই। সোনিয়ার কিছু হলে নিজেকে অপরাধী লাগবে। আমি চাই না সোনিয়ার চিকিৎসায় কোনো কমতি থাকুক। তোমার স্যার আসলে টাকার ম্যানেজ এমনিতেই হয়ে যাবে। পাশ থেকে সাথে আসা সুজন সবুজ বলে উঠল, ম্যাডাম, তাই বলে সেন বিক্রি করে দিবেন? আমরা স্যারের জন্য না হয় অপেক্ষা করি। আমি তাদের বেশ রেগে উত্তর দিলাম, স্যারের জন্য অপেক্ষা করে বিপদ ডেকে আনবে? যা হওয়ার হয়ে গেছে, বাকিটা পরে দেখা যাবে। এখন সেন বিক্রি ছাড়া উপায় নেই। কথা না বাড়িয়ে যাও, গিয়ে টাকা জোগাড় করো। ফিনফোনা নীরবতা। আয়শা থেমে গেল। পুলিশ স্টেশনে বসে অফিসার নাহিদকে সে ঘটে যাওয়া সকল ঘটনার বর্ণনা করছিল। আয়শার নীরবতা দেখে অফিসার নাহিদ এক গ্লাস পানি এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল, থেমে গেলেন কেন? তারপর কি হয়েছে? আয়শা হালকা ডোক গিলল। গলাটা শুকিয়ে এসেছে তার। পানির গ্লাসটা হাতে নিয়ে এক ডুকে পানি খেয়ে নিল সে। তারপর উত্তর দিল, এরপর সবুজ আর সুজন সেন বিক্রি করে টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়ে আমি সেই মুহূর্তে যতটা পেরেছি সোনিয়ার জন্য চিকিৎসা চেষ্টা করেছি। আমি সোনিয়ার জন্য নিজেকে বিসর্জন দিতেও রাজি ছিলাম, কারণ সোনিয়ার এই হাল আমার জন্যই হয়েছিল। এদিকে বিকেল 3টাতে আরব সুজনের কল ব্যাক করে। সুজন তখন পুরো ঘটনা তাকে জানায়। অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকায় আরব তখন কলটা রিসিভ করতে পারেনি। সুজনের মুখে আরব সব জেনে তাৎক্ষণিকভাবে সেখানে চলে আসে। ডাক্তারের সাথে কথা বলে সোনিয়ার সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা সে করে। আর এটাও বলে দেয় সোনিয়াকে বাঁচাতে যত টাকা লাগে সে খরচ করবে। সোনিয়ার বাবা মাকে খবর দেওয়া হয়, তারাও আসে। আর চিকিৎসা ভালোভাবেই করা হচ্ছিল। ডক্টরও প্রাণপণ চেষ্টা করছিল সোনিয়ার জন্য, কিন্তু সোনিয়া পুরোপুরি কোমায় চলে যায়। আরাব চেয়েছিল থানায় বিষয়টা জানাতে, তবে সোনিয়ার পরিবারেই তখন আরাবের হাতে পায়ে ধরে বিষয়টা থামিয়ে দেয়। তারা জানায় যদি সোনিয়ার এই দুর্ঘটনার কথা জানাজানি হয় তাহলে সুস্থ হলে সোনিয়াকে বিয়ে দিতে পারবে না। তারা গরিব মানুষ, সে সাথে গ্রামের মানুষ। মেয়েরাই খুদ জানলে বিয়ে করবে না কেউ। আরব অনেক বোঝানোর চেষ্টা করে তাদেরকে, কিন্তু তারা বিষয়টি মানতে নারাজ হয়। তাই তাদের মেয়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এই বিষয়টি মাথায় রেখে ডাক্তারকে অনুরোধ করে সোনিয়ার বিষয়টি থানা পর্যন্ত আনেনি। টানা 3টা মাস আমি হাসপাতালে পড়ে থেকেছি সোনিয়ার জন্য। আমি চেয়েছি সোনিয়ার জ্ঞান ফিরলে তাকে আমি লোকগুলোর বর্ণনা জিজ্ঞেস করব। বিশ্বাস করুন, আরব মন থেকে চেয়েছিল প্রটেক্ট করার, থানায় জানানোর। তবে সোনিয়ার পরিবারের কি বিমৃতি হয়েছিল জানি না, তারাই বিষয়টি জানাতে দেয়নি তখন। এখানে আরবের কোনো দোষ নেই। এরপর টানা 3 মাস চোখের পলকে কিভাবে কেটে গেল জানি না। সোনিয়ার অসুস্থতা আমাদের স্বাভাবিক জীবনটাকেই অস্বাভাবিক করে তুলেছিল। দিনরাত আমরা কেবল সোনিয়ার সুস্থতার জন্য চেষ্টা করেছি, কিন্তু দুনিয়ায় সোনিয়ার রিজিক ছিল অল্প। তাই 3 মাস কোমায় থাকার পর গত পরশু সে মারা যায়। সে মারা যাওয়ার পর কেন তার পরিবার নিজে থেকে এসে থানায় কমপ্লেন করলো আমাদের কারো জানা নেই। আপনারা ইনভেস্টিগেশন করেন, দেখেন। এতটুকু নিশ্চিত থাকুন, সোনিয়ার এই অবস্থার জন্য আমি বা আরব কেউ দেয় না। ওই বাসায় সোনিয়া আমার ভালো বন্ধু ছিল। সোনিয়াকে সবচেয়ে আপন মনে হতো। তাকে আমার পাশে দরকার ছিল, কিন্তু আমি তাকেই হারিয়ে ফেললাম। আমি যা বলছি সবটা সত্যি, এক বিন্দু মিথ্যে বলছি না। এবং সব কিছু ডিটেলস এজন্য বলছি যাতে আপনাদের তদন্ত করতে সুবিধা হয়। সোনিয়ার বাবা মা এতদিন মেয়ের জন্য কিছু করেনি। যখন মারা গেল তখন মেয়ের জন্য তাদের মায়া বেড়ে গেল, ক্ষতিপূরণ চাইল। সোনিয়ার পিছনে 3 মাসে আরবের
57 লাখ টাকা খরচ করেছে। সোনিয়াকে যদি আমাদের মারার পরিকল্পনা থাকতো তাহলে কি একটা মানুষ এত টাকা খরচ করতো? নিশ্চয়ই করতো না। 57 লাখ টাকা কি মুখের কথা বলুন? আমি আমার জীবনে 57 লাখ কখনো চোখেই দেখিনি। আর আরাবের মতো মানবিক মানুষ বলেই একজন কাজের লোকের চিকিৎসার জন্য 57 লাখ টাকা খরচ করেছে। আর সোনিয়ার বাবা মা অকৃতজ্ঞ বলে মেয়ের শোক বলে ক্ষতিপূরণ চাইছে। আরব ক্ষতিপূরণ দিতে এজন্যই রাজি হয়নি, কারণ তারা তাদের মেয়ের মৃত্যু নিয়ে ব্যবসা করছে। আর আমি আরবকে যতটুকু চিনি জানি, আরব জেল খাটলেও ক্ষতিপূরণ দিতে রাজি হবে না। আরবের টাকা পয়সার অভাব নেই, তবে মৃত মানুষকে নিয়ে যারা ব্যবসা করে তাদের আরব টাকা দেবে না। আর ওনারা বলছে আমরা ওনার মেয়েকে মেরে দিয়েছি। আমরা যদি মারতামই তাহলে তারা এতদিন কেন আসেনি থানায়? লোকগুলো আমাকে মারতে চেয়েছিল, সোনিয়াকে না। আর সোনিয়ার সাথে আমাদের কি শত্রুতা থাকবে বলুন? তাকে খুন করে আমাদের কি লাভ বলুন? কথাগুলো শেষ করে আয়শা একটা দম নিল। অফিসার নাহিদ আয়শাকে বলল, আচ্ছা, আপনাদের কাকে সন্দেহ হয়? আয়শা হতাশা গলায় উত্তর দিল, আমরা কাউকে সন্দেহ করতে পারছি না। এই শহরে আমি নতুন, এখানে কার সাথে আমার শত্রুতা থাকবে যে আমাকে খুন করতে আসবে? অফিসার নাহিদ আয়শাকে বেশ নম্রভাবে বলল, আমরা যতদিন ইনভেস্টিগেশন করব ততদিন টাকা ছেড়ে কোথাও যাবেন না, আপাতত আসতে পারেন। আয়শা বসা থেকে উঠল, তারপর সেখান থেকে প্রস্থান নিল। বাহিরে সোনিয়ার বাবা মা দাঁড়িয়েছিল। তাদের দেখে আয়শার রাগে গা জ্বলে যাচ্ছে। তবু নিজের রাগ সামলে নিল সে। নিজেকে সামলে তৎক্ষণাৎ গাড়ি দিয়ে বাড়ি চলে আসলো। সুজন আর সবুজ তখন বাসার আরাবের সাথে কথা বলছিল। আয়শাকে দেখেই সুজন বলে উঠল, ঠিক আছেন তো ম্যাডাম? আয়শা হালকা গলায় জবাব দিল, হ্যাঁ ঠিক আছি, যা সত্য তাই বলে এসেছি, এবার যদি আল্লাহর সহায় হন। আরব কেবল আয়শার দিকে তাকালো। আয়শার এই বলিষ্ঠ জবাব আরবের মনে একটা সূক্ষ্ম তীর বুনে দিচ্ছে। আয়শার প্রতি একটা দুর্বলতা কাজ করছে। এই মুহূর্তে আরবের কোন দিকে ফোকাস দেওয়া উচিত বুঝতে পারছে না। সে কি সোনিয়ার পরিবারের পাগলামি থামাবে, নাকি আয়শাকে কারা খুন করতে এসেছিল সেটা নিয়ে ভাববে বুঝতে পারছে না। আয়শা নিজের ঘরে এসে কাপড় পাল্টে নিল। এরপর বিছানা গুছিয়ে শুতে যাচ্ছিল। বালিশটা সরিয়ে এই পাশে নিতে আয়শা চমকে ওঠে। মনে মনে ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব? বালিশের নিচে আয়শার মায়ের দেওয়া সেন্টটা পড়ে আছে, যে সেন্টটা সে সুজনকে দিয়েছিল বিক্রির জন্য। সুজন সেটা 1,13,000 টাকা বিক্রি করে তাকে টাকাও এনে দিয়েছিল, যেটা দিয়ে সে সোনিয়া চিকিৎসা করায়। মেডিসিন আনায় সেই সময়। ওই সময় এই চেনটা বিক্রি ছাড়া আর তার কাছে কোনো উপায় ছিল না। তবে বিক্রির পর মায়ের স্মৃতি ধরে না রাখার ব্যর্থতাও তাকে পীড়া দিয়েছিল। কিন্তু এই চেনটা এখানে কি করে আসলো? ভাবতেই গা শিউরে যাচ্ছে তার। সে চেনটা কাপা হাতে তুলল। চেনটা তুলে ভালো করে খেয়াল করলো এটা তার চেন কিনা। সে চেনের লকেটটা বাঁকা দেখে বুঝতে পারলো এটা তারই চেন। সে কিছুটা ভীত হয়ে গেল। বিক্রির 3 মাস পরে এই চেন কী করে এখানে আসলো? পুলিশকে জবানবন্দি দিয়ে এসেছে এই চেন সে বিক্রি করে দিয়েছিল। এখন তো মনে হচ্ছে এই চেন তাকে মিথ্যেবাদী প্রমাণ করে দিবে। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে আয়শা পিছন ফিরল। লতা দাঁড়িয়ে আছে। বয়স আয়শার মতোই হবে। লতাই বাড়ির নতুন কাজের লোক। 2 মাস হলো এসেছে। আয়শা যখন হাসপাতালে ব্যস্ত ছিল তখন লতা বাড়ির কাজ করত, রান্না করে হাসপাতালে পাঠাতো। লতার সাথে আয়শার তেমন কথা হয়নি, কারণ সে সোনিয়াকে ভীষণ ব্যস্ত ছিল। লতাকে আয়শা জিজ্ঞেস করলো, কিছু বলবে? লতা নম্র গলায় জবাব দিল, ম্যাডাম, সেন্টটা স্যার আমাকে বলেছিল আপনার বালিশের নিচে রাখতে। দরজার পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম সেন্টটা হাতে নিয়ে আপনি কিছু ভাবছেন, তাই ভাবলাম আপনাকে জানিয়ে যাই, এজন্যই এসেছিলাম, আর কিছু না। আয়শা লতার কথায় থমকে গেল। তাহলে কি আরাব তাকে ফাঁসাতে চাচ্ছে? আর ফাঁসানোর জন্যই কি সে সেন্টটা বালিশের নিচে রেখে গেছে, যাতে করে স্টেটমেন্টটা মিথ্যে প্রমাণিত হয়? আয়শার কপালে আরও বেশি চিন্তার ভাঁজ পড়ে গেল। আয়শার চিন্তা দেখে লতা আবারও জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে ম্যাডাম? আয়শা নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, না কিছু হয়নি, তুমি যাও রান্নার ব্যবস্থা করো, আমি এসে রান্না করব, সব কিছু গুছিয়ে রাখো। লতা আয়শার কথায় রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে আয়শা দোটানায় যাচ্ছে না। সে দোটানার অবসানের জন্য আরবের রুমের দিকে গেল। আরব তখন রুমে বসে সিগারেট টানছিল আর রকিং চেয়ারে বসে দুল খাচ্ছিল। আয়শাকে দেখে সে সিগারেটটা রেখে দিল। আয়শা আরবের কাছে অনুমতি চেয়ে বলল, আপনাকে আমি কিছু বলতে চাই। আরব দোল খেতে খেতে উত্তর দিল, কি বলতে চাও? আয়শা তখন কিছুটা রাগ কিছুটা আশঙ্কার সংমিশ্রণ করে উত্তর দিল, আপনি কি আমাকে ফাঁসাতে চাচ্ছেন? আপনার কি ধারণা
সোনিয়াকে আমি খুন করেছি। আপনি সবার সামনে আমাকে মিথ্যে প্রমাণ করতে চান, তাই তো? আয়েশার কথা শুনে বিরক্ত গলায় আরাব আয়েশাকে বলে উঠল, এত ভূমিকা না করে সরাসরি বলো তো কী হয়েছে। আয়েশা রাগটাকে দমিয়ে রেখে বলল, আমি পুলিশকে বলেছি আমার চেইনটা আমি বিক্রি করে দিয়েছি। সে চেইনের টাকা দিয়ে সোনিয়ার মেডিসিনের খরচ দিয়েছি। এখানে তো যা বলেছি তা সত্য ছিল। তাহলে সত্যটাকে মিথ্যে প্রমাণ করতে আমার চেইনটাকেও আপনি খুঁজে এনে আমার বিছানার বালিশের নিচে রেখেছেন। কি শত্রুতা আমার সাথে আপনার? কি দোষ আমার বলুন? আমি তো এখন আপনাকে জ্বালাইও না, বারবার আমাকে আপনার স্ত্রী বলেও পরিচয় দেই না। দূরে দূরেই রাখি নিজেকে, ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন তেমনটাই। তাহলে কেন আমার সাথে এমনটা করছেন? আরাব আয়েশার চোখের দিকে তাকালো, গড়গড়িয়ে অশ্রু পড়ছে। সে আয়েশাকে হালকা সুরে বলল, নিজেই নিজে যদি সব চিন্তা করে নিজের মতো সব ভেবে নাও, তাহলে অন্য একজনকে মানুষকে প্রশ্ন করো কেন? আমি তোমার চেনটা কোথায় পেয়েছি, কেন এনেছি, কেন লতাকে দিয়ে বালিশের নিচে রেখেছি, সেটা প্রশ্ন না করে নিজের মতো গল্প নিজের মনে সাজিয়ে সেটাই আমাকে বলছো। এখানে তো আমার কিছুই বলা থাকে না। আয়েশার আগে জিতে বলে উঠল, আমাকে আর কিছু বলতেও হবে না। আমি জাস্ট আপনাকে এইটা জানাতে এসেছিলাম, আপনার সকল কারসাজি আমি ধরে ফেলেছি। যাই হোক, চেনটা আমি আপাতত লুকিয়ে রাখবো। আর যদি আপনার মন চায় সোনিয়ার খুনি আমাকে ফাঁসাবেন, তাহলে ফাঁসাতেই পারেন। আমার তাতে কিছু যায় আসে না। সত্য একটা সময় প্রস্ফুটিত হবেই। কথাগুলো বলে আয়েশা চলে গেল। আয়েশা যাওয়ার পর আরাব আবারও সিগারেট ধরিয়ে টানতে লাগলো। আর ভাবতে লাগলো, নারী সত্যিই অদ্ভুত। তারা ভালোবাসা প্রকাশ করলে সবসময় উল্টাটাই বুঝবে। সে আয়েশার মায়ের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য 3 মাস আগেই সুজনের সাহায্য নিয়ে যে দোকানের চেইনটা বিক্রি হয়েছিল সেই দোকান থেকে চেইনটা কিনে নিয়েছিল। এরপর 3 মাস এত সমস্যা গেল যে চেইনটা ফিরিয়ে দেওয়ার মতো অবস্থায় সে ছিল না। আজকে কিছুটা স্বাভাবিক সব কিছু, তাই আয়েশা থানায় যাওয়ার পরে লতাকে দিয়ে চেইনটা বালিশের নিচে সে রাখে, যাতে করে আয়েশা এসে চেইনটা দেখে খুশি হয়ে যায়। মায়ের স্মৃতি ফিরে পাওয়ার আবেগ যেন তাকে গ্রাস করে, কিন্তু কে জানতো সে তার বিপরীতটাই বুঝবে। আরাব সিগারেটে জোরে টান দিতে লাগলো। এদিকে আয়েশা ঘরে এসে বিছানায় উপুড় হয়ে কাঁদছে আর দাঁত দিয়ে চাদর কাটছে। আরাবকে ভীষণ ভালোবেসে ফেলেছিল। একটা বিয়েকে জীবনের অভিশাপ মনে না করে সেটা নিয়ে জীবন পার করতে চেয়েছিল। কিন্তু আরাব তাকে যে চোখে দেখতেছে, সেটাই বোঝা যাচ্ছে তার প্রতি আরাবের বিন্দুমাত্র ভালোবাসা নেই। আজকের পর থেকে আরাবের প্রতি তার কোনো ভালোবাসা কাজ করবে না। যে মানুষ তাকে ফাঁসানোর জন্য এত নোংরা পরিকল্পনা করতে পারে, সে মানুষ তার ভালোবাসার যোগ্য না। এসব ভেবেই তার কষ্ট বাড়তে লাগলো। সেই সাথে কান্নার গতিও বাড়তে লাগলো। কিছুক্ষণ কান্না করে সে ঘুমিয়ে গেল। ভীষণ ক্লান্ত শরীর আর সোনিয়ার দখলটা তার এখনও যায়নি। আরাব আয়েশার রুমে উঁকি দিয়ে লক্ষ্য করলো সে ঘুমাচ্ছে। সোনিয়ার প্রতি আয়েশার তীব্র মানবিকতা আরাবকে আয়েশার প্রতি দুর্বল হতে বাধ্য করেছে। দিনকে দিন সে আয়েশার প্রতি দুর্বল অনুভব করছিল। সেও চাইছে আবার নতুন করে জীবনটাকে সাজাতে, কিন্তু আয়েশার সাথে কথার ভুল বোঝাবুঝিতে তাদের মধ্যে কেবল দূরত্বটাই বাড়ছে। অনেক রাত হয়েছে। আয়েশাকে লতা কয়েকবার ডেকেছে, তবুও সে উঠছে না, মাতালের মতো ঘুমাচ্ছে। তাই লতা নিজেই রান্না করে আরাবকে খেতে দিল। খাবার খাওয়ার সময় আরাব লতাকে জিজ্ঞেস করলো, তোমার ম্যাডাম কোথায়? লতা মাথা নিচু করে জবাব দিল, ম্যাডাম ঘুম থেকে উঠছে না, খাবার জন্য বলছিলাম, বলল খাবে না। লতার কথা শুনি আরাব খাবার টেবিল থেকে উঠল, সরাসরি আয়েশার রুমে গেল। আয়েশাকে ডাকতে লাগলো, কিন্তু আয়েশা বারবার জবাব দিচ্ছে তার শরীর খারাপ, সে খাবে না। উঠে খাবার টেবিল পর্যন্ত যাওয়ার শক্তিও পাচ্ছে না। আরাব আয়েশার কপালে হাত দিয়ে লক্ষ্য করলো আয়েশার শরীরে জ্বর। সে লতাকে ডাক দিয়ে বলল, খাবারের প্লেট এখানে নিয়ে আসতে। লতা খাবারের প্লেট নিয়ে আসলো। আরাব আয়েশাকে কোনো রকমে খাটে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর ভাত মাখিয়ে আয়েশার মুখে তুলে দিয়ে বলল, 1-2 লোকমা খেয়ে ওষুধ খেয়ে নাও, শরীর ভালো লাগবে। এভাবে বলে বলে সে আয়েশাকে খাইয়ে দিতে লাগলো। আয়েশারও হালকা ঘুম কাটলো। সে লক্ষ্য করলো আরাব তাকে যত্ন নিয়ে খাওয়াচ্ছে। খাওয়ানো শেষে ওষুধ খাইয়ে আয়েশাকে শুইয়ে আবার আরাব রুম থেকে বের হয়ে গেল। আয়েশার মন আবারও বিগলিত হতে লাগলো। আরাবের প্রতি দুর্বলতা আয়েশাকে আবারও গ্রাস করছে, কিন্তু সে এটাকে এড়িয়ে যাওয়ার পায়তারা করছে। পরদিন সকাল 10টায় অফিসার নাহিদ আসে বাসায়। আরাব তখন অফিসে ছিল। আয়েশার কাছে অফিসার নাহিদ এসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে, আর সেগুলো শুনি আয়েশা আবারও রহস্যে তলিয়ে গেল। অফিসার নাহিদ জানালো, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সোনিয়ার মৃত্যু 2 ঘন্টা আগে জ্ঞান ফিরেছিল।
এরপর তার মৃত্যু হয় গলা চেপে ধরায়। এখন হাসপাতালে ছিলেন আপনি আর সোনিয়ার বাবা মা। আর সোনিয়ার মৃত্যুর 15 মিনিটের আশেপাশে আপনি সোনিয়ার কেবিনে গিয়েছিলেন। শেষে আমরা সিসিটিভি ফুটেজে শনাক্ত করেছি। তবে গলায় যে হাতের ছাপ সেটা কোনো নারীর না, একজন পুরুষের। তাই আপনার উপর উঠে আসা সন্দেহ তীরটা সরে গেছে। এখনও কি কে খুনটা করেছে বেশ ধোঁয়াশা আছে। আরাফ সাহেবও সেই মুহূর্তে হাসপাতালে যায়নি। আর সোনিয়ার বাবা মাও হাসপাতালে করিডোরে বসেছিল। আয়শা অফিসার নাহিদের কথা শুনে বলে উঠল, আমি যখন গিয়েছিলাম তখনও সোনিয়ার জ্ঞান ছিল না। প্রতিদিন ওকে একবার দেখার সুযোগ আমি পেতাম। এটা রোজকার ঘটনা ছিল। আর সবচেয়ে বড় বিষয় হলো ওর জ্ঞান ফেরার বিষয়টাও ডাক্তার আমাদের কাউকে জানায়নি। 2 ঘন্টা যাবৎ একটা মানুষের জ্ঞান ছিল আমরা জানি না। কোনো ডাক্তার টের পায়নি, বিষয়টাতেও খটকা আছে। যাই হোক, আপনারা তো এবার নিশ্চিত সোনিয়ার প্রাণ আমাদের কারো মাধ্যমে যায়নি, গেলে বাহিরের কেউ নিয়েছে। দয়া করে এবার একটু ইনভেস্টিগেশন করুন ভালো করে। এতে যদি আসল খুনিরা ধরা পড়ে, আমি নিজেও প্রাণ সংশয়ে আছি। কারণ সোনিয়াকে না, তারা আমাকে খুন করতে এসেছিল। অফিসার নাহিদ ঘরের আশপাশ ভালো করে অবলোকন করে আয়শার কথা কেবল হয়ে উত্তর দিয়ে চলে গেছেন। এদিকে লতা আয়শার কাছে আসলো। আয়শার পানে তাকিয়ে বলল, ম্যাডাম, একটা কথা বলতে চাচ্ছিলাম। আয়শা লতার দিকে তাকিয়ে অভয় দিয়ে বলল, যখন যা ইচ্ছে বলতে পারো, অনুমতি নেওয়ার দরকার নাই। আর আমাকে ম্যাডাম বলো না। ম্যাডাম শব্দটা আমার খুব খারাপ লাগে। সোনিয়া ডাকতো, ওর কথা মনে পড়ে যায়। এভাবে কেউ ডাকলে আমার অস্বস্তি হয়। আমাকে তুমি আপু বলে ডাকবে। যাই হোক, কি বলতে চেয়েছিলে বলো এবার। লতা মাথা নিচু করে বলল, ম্যাডাম। আয়শা লতার কথা আবারও থামিয়ে দিয়ে লতাকে বলল, আপু বলো। আয়শা মাথা ঝাঁকিয়ে বলল, আপু, স্যার আপনাকে ভীষণ ভালোবাসে। না চাইতেও আপনার কথাগুলো কানে চলে এসেছিল। আপনি স্যারকে ভুল বুঝেছেন। স্যার আমাকে যখন সেন দিয়েছিল তখন বলেছিল এটা আপনার মায়ের সেন। এই সেনের জন্য আপনার মন ভীষণ খারাপ করত। তিনি দেখেছিলেন। তাই তিনি সেনটা যে দোকানে সুজন বিক্রি করে দিয়েছিল সেই দোকান থেকে কিনে রেখেছিল আপনাকে সারপ্রাইজ দিবে তাই। কিন্তু আপনি তো স্যারকে অনেক বড় ভুল বুঝলেন। লতার কথা শুনে আয়শা চুপ হয়ে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। এত বড় বোকামি কি করে করলো সে? তার মাথায় ইতিবাচক বিষয় না আসে নেতিবাচক বিষয় কি করে আসলো? যদিও এত নেতিবাচক বিষয় ঘটেছে, সেখানে ভালো চিন্তা করে মাথায় আসাও দুষ্কর। আর স্তব্ধতা কাটে লতার কণ্ঠে। লতা বলে ওঠে, কিছু হয়েছে আপু? আয়শা নিজেকে স্বাভাবিক করে বলল, না তেমন কিছু না। আজকে ফ্রিজ থেকে গরুর মাংস আর চিংড়ি মাছ বের করো। আমি গরুর মাংস আর চিংড়ির দিয়ে কচুর লতি রান্না করব। তোমার স্যার এটা খুব পছন্দ করে। লতা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে চলে গেল। আয়শা সরাসরি নিজের ঘরে গেল। ফোনটা হাতে নিয়ে আরবকে কল দিল। প্রথমবারে কল রিসিভ হয়নি, তবে দ্বিতীয়বার কল দিতে আরব রিসিভ করে। আরব হ্যালো বলতে আয়শা বলে ওঠে, দুপুরে বাসায় এসে খেয়ে যাবেন, আমি রান্না করে রাখবো। আর অফিসার নাহিদ এসেছিল। ইনভেস্টিগেশনের নতুন মোড় জানিয়ে গেলেন। আমাদের এত ভয় নেই, কারণ তিনি বুঝতে পেরেছেন আমরা এতে জড়িত না। আর এত অশান্তি বয়ে গেছে, স্বাভাবিক জীবনযাপন ভুলতে বসেছি। তাই পেছনের কালো সব অতীত বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনি একটু কষ্ট করে দুপুরে আসবেন, আমি আপনার পছন্দের রান্না করে রাখবো। আরব কেবল আচ্ছা উত্তর দিল। এরপর কলটা কেটে দিল। আরবের এই গা ছাড়া ভাবটা আয়শাকে একটু কষ্ট দিলেও সে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর সরাসরি চলে গেল রান্না করতে। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস, চিংড়ি দিয়ে কচুরলতি, সেই সাথে পাতলা ডাল। ডালে হালকা বমি মরিচ দিয়েছে। রান্না থেকে বেশ সুঘ্রাণ হয়েছে। যদিও আয়শা এর আগে আরবের জন্য অনেক রান্না করেছে, তবে আজকে তার বুক ভীষণ দুকবুক করছে। অসুস্থ একটা অধ্যায় থেকে সুস্থ অধ্যায়ে ফিরে আসার সাক্ষ্য মনে হচ্ছে আজকের দিনটাতে। রান্না শেষ করে সে গোসল করে নিল। তারপর দেওয়ালে টানানো তৃষ্ণার ছবির মতো নিজেকে সাজালো। দেওয়ালের ছবিটাই যদিও ব্লাউজবিহীন ছিল, কিন্তু সে ব্লাউজ পরেছে। নীল শাড়ি, কালো ব্লাউজ, চুলগুলো লম্বায় বিনুনি, কপালে কালো টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। এরপর শাড়ির আঁচলটা কোমরে গুজে নিল। ভীষণ ভয় লাগছে তার। সে আরবের রুমে গিয়ে ছবিটাকে দেখতে লাগলো, আবার নিজেকে দেখতে লাগলো আয়নায়। ছবির সাথে নিজেকে মেলানোর অনেক চেষ্টা সে করেছে। একটা পর্যায়ে সে লতাকে ডেকে জিজ্ঞেস করলো, বলো তো লতা, ছবির মতো আমাকে লাগছে কিনা? লতা আয়শাকে সাজগোজ অবস্থায় দেখে প্রথমে দেখল। আয়শা এমনিতেই অনেক সুন্দর, সাজগোজে আয়শাকে আরও বেশি সুন্দর লাগছে।
সে আয়েশার দিকে তাকিয়ে হালকা গলায় বলল, আপনি ছবির থেকেও সুন্দর আপু। লতার কথায় আয়েশার কিছুটা স্বস্তি লাগছে। সে আরবের জন্য অপেক্ষা করছে। লতার সাথে কথা বলতে বলতেই কলিং বেল বেজে উঠল। আয়েশা দৌড়ে গেল। দৌড়ে গিয়ে দরজা খুলতে আরব ঘরে ঢুকলো। প্রথমে আয়েশার দিকে আরবের নজর না গেলেও পরে যখন সোফায় বসে জুতা খুলছিল তখনই আয়েশার দিকে আরবের নজর গেল। তার কল্পনা করা চরিত্রের মতোই আয়েশা সেজে আছে। এতে যদিও তাকে ভীষণ সুন্দর লাগছে, তবে সে চায় না আরবের জন্য এত কিছু করুক। সে যেমন তেমনই আরব তাকে পছন্দ করে। চাকচিক্য এনে তার পছন্দসই হওয়ার কোনো ইচ্ছে নেই আরবের। সে আয়েশাকে ডেকে বলল, আয়েশা, তোমাকে অনেক সুন্দর লাগছে, তবে কখনো কারো মনের মতো হওয়ার চেষ্টা করো না। দুনিয়া কারো মনের মতো হওয়া যায় না। যে তোমার সে তোমাকে সৎভাবে মেনে নিবে। তুমি যেমন আমার কাছে তুমি তেমনি সুন্দর। আমার জন্য তোমাকে পরিবর্তন করতে হবে না, তবে নিজের জন্য নিজে পরিবর্তন হতে বাধা নেই। তোমার জন্য আজকে একটা গুড নিউজ আছে। আমি তোমাকে কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করেছি। শহরের অনেক ভালো একটা প্রাইভেট কলেজ। পরশু তোমাকে অ্যাডমিট করাতে নিয়ে যাব। ওই জায়গার পরিবেশ গ্রামের মতো না, তাই তুমি চেষ্টা করবে ওদের সাথে তাল মিলিয়ে চলার। কোনো সাহায্য দরকার হলে আমাকে বলবে, আমি করে দিব। আরবের কথা শুনে আয়েশা হেসে মাথা নাড়ালো। তারপর নম্র গলায় বলল, আপনার জন্য আপনার পছন্দের সব রান্না করেছি। ফ্রেশ হয়ে খেতে আসুন। আরব জুতাগুলো খুলে সরাসরি ফ্রেশ হতে চলে গেল। তারপর খাবার খেতে ডাইনিং রুমে আসলো। ততক্ষণে আয়েশা খাবার গুছিয়ে ফেলেছে। পছন্দের সব খাবার দেখে আরবের মনটা খুশিতে হয়ে গেল। আরবের মতো তার মতো মানুষের মন জয় করার জন্য মজার মজার রান্নাই যথেষ্ট। সে একটু পেটুক স্বভাবের, খেতে ভীষণ ভালোবাসে। আয়েশা আরবের পাতে খাবার দিয়ে পাশেই বসে আছে। আরব আয়েশাকে বসে থাকতে দেখে নিজে একটা প্লেট নিয়ে খাবার বাড়তে লাগলো। আয়েশা অবাক হয়ে আরবকে জিজ্ঞেস করলো, আরেকটা প্লেটে খাবার নিচ্ছেন কেন? তুমিও খাবে আমার সাথে? তোমাকে ভালো রাখার ওয়াদা করেছিলাম। তোমাকে এখানে আনার পর এত দখল গেল যে তোমার দিকে নজর দেওয়ার সময় হয়ে ওঠেনি। অনেকটা সময় পার করে ফেলেছি আয়েশা। 3টা মাস চলে গেল, অথচ মনে হচ্ছে এই তো কয়দিন হলো। যাক, যা হয় ভালোর জন্য হয়। আর আমরা এখন থেকে শত্রু না খেলে খুব ভালো বন্ধু হতে পারি, কি বলো? আয়েশা হেসে উত্তর দিল, আপনি যা বলবেন। এরপর দুজনেই খেয়ে নিল। আরব খাওয়া শেষে আয়েশাকে বলল, রান্না অনেক মজা হয়েছে। অনেক দিন পর ভালো করে খেলাম। অফিসার নাহিদের সাথে কথা হয়েছে, কে তোমাকে মারতে চেয়েছিল। তারা সেটা খোঁজ নিয়ে তদন্ত করবে। আর সন্ধ্যায় তৈরি হয়ে থেকো, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। মানে তোমাকে নিয়ে বের হবো কে? আয়েশা শুধু মাথা নাড়ল। তার ভীষণ ভালো লাগছে আরব তাকে আস্তে আস্তে মেনে নিচ্ছে এটা দেখে। আরব চলে গেল পুনরায় অফিসে, আর আয়েশা বসে আছে বাসায়। আরব অফিসে যাওয়ার পথে বারবার অনুভব করতে লাগলো তাকে কেউ অনুসরণ করছে, কিন্তু পেছনে তেমন কাউকে তার সন্দেহ হচ্ছে না। বেশ দ্বিধা নিয়ে সে গাড়ি করে অফিসে চলে গেল। অফিসে গিয়ে নিজের রুমে বসে কাজ করতে করতে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। হঠাৎ করেই কারো হাতের স্পর্শ পেয়ে হকচকিয়ে তাকালো। কিছুটা হতভম্ব হয়ে গেল সে। তৃণা এসেছে তার রুমে। তার উপর কোনো অনুমতি নিয়ে আসেনি। তৃণা মেয়েটাকে একসময় আরব খুব পছন্দ করেছিল, বিয়েও করতে চেয়েছিল। এরপর বিয়ের দিন মেয়েটি তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়। সেখান থেকে বেশ কয়েক বছর পর বিবাহ বিচ্ছেদ হয়ে আরবের কাছে সাহায্য চাইতে আসে। তখন আরব তাকে তার কোম্পানিতে একটা চাকরি দেয়। তৃণার এমন কাণ্ড দেখে আরব কিছুটা রাগী গলায় বলল, তৃণা, আমার রুমে অনুমতি ছাড়া অফিসের কোনো স্টাফের প্রবেশ নিষেধ। অফিসের নিয়মভঙ্গ করো না। আর এভাবে আমার রুমে ঢুকে আমার গায়ে হাত দেওয়াও অভদ্রতাই মনে করি আমি। এরকম আর যেন না দেখি। তৃণা মাথা নুইয়ে ফেলল। জীবনের একটা ভুল আরবের থেকে তাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। মাথা নুইয়ে নিচু গলায় উত্তর দিল, একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য এসেছিলাম। এসে অনেকক্ষণ দরজা নক করি, একদম সাড়া শব্দ ছিল না। কিছুটা ভয় পেয়ে রুমে প্রবেশ করি। ভেবেছিলাম জ্ঞান হারিয়েছেন, আর সেজন্যই কপালে হাত দেওয়া। আপনি প্লিজ নেগেটিভ নেবেন না স্যার। আরব নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, এরপর যদি আমি মারাও যাই তারপরেও তুমি আমার অনুমতি ছাড়া প্রবেশ করবে না। আশা করি আমার এই কথা তুমি বুঝতে পেরেছ। তৃণার ভীষণ কান্না পাচ্ছে, তবে এই চাকুরি ছাড়াও তার পক্ষে সম্ভব না। আরবের দয়া নিয়েই তাকে বাঁচতে হবে এখন। তার একটি মেয়ে আছে, সেই মেয়ের এবং তার মা বাবার ভরণ পোষণের দায়িত্ব তার। আর সেই জন্যই এই চাকুরিটা তার ভীষণ প্রয়োজন।
আর চাইলেও এই শহরে নতুন চাকরি পাওয়া যায় না। যোগ্যতা থাকলেও মানুষ চাকরির পেছন ছুটতে ছুটতে হাঁপিয়ে যায়, কিন্তু চাকরি মেলে না। তৃণা নিজের কান্না আটকিয়ে জবাব দিল, জি স্যার, বুঝেছি। এরপর কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, শুনেছি আপনি বিয়ে করেছেন, ঘটনা কি সত্য? কানে শোনা তাই জিজ্ঞেস করা। প্রশ্নটাকে নেগেটিভভাবে নেবেন না, ব্যক্তিগত প্রশ্ন যদিও, তারপরও জিজ্ঞেস করে ফেললাম। তবে যে মেয়েটিকে বিয়ে করলেন, সত্যি সে মেয়েটি ভাগ্যবতী বলেই আপনাকে পেয়েছে। আপনার মতো হিরে পেয়েও আমি একটা সময় মূল্যায়ন করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। বিষয়টি ইদানিং খুব পীড়া দেয়। কৌতূহল থেকেই মূলত প্রশ্ন করা, যদি ভুল হয় ক্ষমা করবেন। আরব বেশ স্বাভাবিক গলায় উত্তর দিল, হ্যাঁ করেছি। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছি বলা যায়। বয়স বেশি না, 17 হবে। ভালোবাসতে শুরু করেছি সবে। মেয়েটা ভীষণ ভালো, একটু কথা বেশি বলে, একটু বেশি ওভার থিঙ্কিং করে, তবে গুণ আছে মাশাল্লাহ। অবশ্যই এই বয়সের মেয়েরা এমনই হবে, এটাই স্বাভাবিক। আর সে সাথে আমাকে ভীষণ ভালোবাসে, সেটা বোঝা যায়। আমার স্ত্রীর নাম আয়শা। দেখো, যা হয় ভালোর জন্য। সেদিন তুমি আমাকে বিয়ে করলেও আমার যথার্থ মর্ম তুমি বুঝতে না, কিন্তু আজ যে মেয়েটাকে আমি বিয়ে করেছি, সে আমার মর্মটা বোঝে। সে বুঝে তার জীবনে আমার গুরুত্বটা কতটুকু। যাই হোক, একদিন তোমার বাচ্চাকে নিয়ে আয়শার সাথে দেখা করে যেও। ওর রান্নার হাত অনেক ভালো। আর যদি কিছু বলা থাকে বলতে পারো, না হয় আসতে পারো। তৃণার চাপা একটা কষ্ট হচ্ছে। নিজের ভুলের মাসুল দিতে দিতে সে ক্লান্ত। চাপা গলায় বলল, না স্যার, আর কিছু বলার নেই, পরে কথা হবে। আমি মামুনিকে দিয়ে কাজের সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, তিনি সব বুঝিয়ে দিবেন। আসলাম বলি তৃণা রুম থেকে বের হলো। এদিকে আয়শা ঘরে বসে বারবার ঘড়ি দেখছে, কখন যে সন্ধ্যা হবে আর সে বের হবে, সে চিন্তাই তার মাথায় ঘুরছে। লতা তার পাশে আয়শার অস্থিরতা দেখে বলল, আপু, এত কেন অস্থির হচ্ছেন? আপনি একটু বিশ্রাম করুন। আয়শা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, আজকে আমার অস্থিরতা যাবে না। আচ্ছা লতা, কি পরে যাব? কোন কালার জামাটা পরলে আমাকে ভালো মানাবে আরবের পাশে? লতা হেসে জবাব দিল, আপনি অনেক সুন্দর মাশাল্লাহ, আপনাকে সব কালার জামাতেই সুন্দর লাগবে। একটা পরে গেলেই হয়। তবে আজকে যেহেতু প্রথম বের হচ্ছেন, লাল কালার পরুন। নতুন বউদের লাল যে কোনো জিনিসে খুব মানায়, আপনিও ভীষণ মানাবে। পারলে শাড়ি পরুন। আয়শা লতার কথা শুনে মুখটা কালো করে বলল, আমার কোনো লাল জামা নেই, আর শাড়িও নেই। যে কয়টা জামা আছে সেগুলো অন্য কালার। এরই মধ্যে যে কোনো একটা কালার চুজ করে দাও। লতা আলমারি গেটে পার্পেল একটা জামা বের করে বলল, এটাতে মানাবে, এটা পরতে পারেন। আর আপু, আপনি সত্যি খুবই সুন্দরী একটা মেয়ে, যা পরবেন তাতেই আপনাকে ভীষণ মানাবে। আয়শা লতার হাত থেকে জামাটা নিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো। আয়নার সামনে যেতে তার দুঃখগুলো আয়নায় বেশি উঠল। নিজের বাবা সোনিয়ার কথা তার ভীষণ মনে পড়তে লাগলো। সোনিয়ার সাথে কেবল 2-3 দিনের পরিচয় ছিল, তবুও সে এই অল্প পরিচয়ে আয়শার পুরো মনটাকে দখল করে রেখেছে। আয়শার চোখ টলমল করছে। সে নিজেকে সামলে নিয়ে কাপড়টা ওয়াশরুমে গিয়ে পরিবর্তন করে নিল। তারপরে হালকা সেজে আরবের জন্য অপেক্ষা করতে লাগলো। আরব আসলো সন্ধ্যায়। আয়েশাকে দেখে আরব চোখ ফেরাতে পারছে না। আয়েশার প্রতি সে দিন দিনই দুর্বল হয়ে যাচ্ছে। সেই সাথে একটা অজানা আশঙ্কা তাকে জেঁকে ধরছে। আয়েশা এখন অল্প বয়সী, তাই আবেগটা তার ভীষণ কাজ করছে। তার উপর বাহিরের দুনিয়া সম্পর্কে তার জ্ঞান কম, সেজন্যই আরবকে তার কাছে সব কিছু মনে হচ্ছে। কিন্তু যখন বুঝতে শিখবে, বাহিরের দুনিয়া সম্পর্কে জানবে, পড়ালেখা করে উচ্চশিক্ষা গ্রহণ করবে, তখন আরবকে তার ভালো নাও লাগতে পারে। আঞ্জুমান তাকে ছেড়ে চলে গেছে। এরপর তৃণা বিয়ের দিন পালিয়েছে। মানুষ এ নিয়ে আড়ালে অনেক কথা বলে, এটা সে বুঝতে পারে। কিন্তু এখন যদি আয়েশাও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়, একটা সময় মানুষ তার সামনে কথা বলতেও পিছপা হবে না। নিজেকে এভাবে অপমানিত হতে সে কখনোই দেখতে পারবে না। আরব এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। আয়েশার মোলায়েম গলার সুরে আরবের ভাবনার ছেদ ঘটে। আয়েশা বলে উঠল, কি ভাবছেন? আরব নিজেকে স্বাভাবিক করে আয়েশাকে উত্তর দিল, তেমন কিছু না, চলো আমার সাথে। আয়েশা বের হলো। গাড়ির সামনের সিটে সে বসলো, আর আরব গাড়ি চালাচ্ছে। আয়েশা বলে উঠল, এটা কি হিপনোটাইজ এর প্রভাব? না মানে এর আগে তো এভাবেই আমরা গাড়ি করে যাচ্ছিলাম, পরে জানতে পারি এটা হিপনোটাইজ। এখন কি সেরকম কিছু নাকি? আয়েশার কথা শুনে আরব জোরে হেসে দিল। আরবের এই প্রাণ উচ্ছ্বাস হাসিটা আয়েশার মন কেড়ে নিয়েছে। আরবকে সে এভাবে কখনোই হাসতে দেখেনি। আরব বেশ কিছুক্ষণ হেসে উত্তর দিল, আমি ওইসব ছেড়ে দিয়েছি। যেই কারণে ওইসব করেছিলাম সেটা ঘটেই গিয়েছে।
বিয়ে তো করেই ফেলেছি, তাহলে আর ওইসব হিপনোটাইজ শিখে কী লাভ বলো? আচ্ছা আয়শা, কখনো যদি এমন হয় এক পাশে আমি আর এক পাশে তোমার ক্যারিয়ার, কাকে বেছে নিবে? আয়শা উত্তর দিল, আমি আপনাকে বেছে নিব। এরপর আপনাকে বুঝিয়ে ক্যারিয়ারটা আপনাকে সাথে নিয়েই গড়ব। আমার জীবনে দুজনই গুরুত্বপূর্ণ, আপনি এবং ক্যারিয়ার। কারোর জন্য কাউকে বাধা বানাবো না। আরাব আয়শার দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় উপস্থিত বুদ্ধি ভালো। আবারও গাড়ি চলতে শুরু করলো। রাতের শহর জলমলে হয়ে আছে, চারদিকে চাকচিক্যের বেড়াজাল। আয়শার কাছে এসব কিছুই নতুন। চারপাশে বিস্ময় নিয়ে তাকিয়ে কেবল সে দেখছে। এত বড় অট্টালিকার সামনে থেকে সে কখনো দেখেনি। আজকে সব স্বপ্নের মতো লাগছে তার কাছে। মনে হচ্ছে এটা একটা সুখের স্বপ্ন, যে কোনো সময় ভেঙে গিয়ে দুঃস্বপ্ন চলে আসবে। কিন্তু আয়শা যদি পারত এই সময়টাকে থামিয়ে দিত। আরাবের সাথে সে এভাবেই সারাটা জীবন সুখে থাকতে চায়। গাড়িটা ব্রেক কষল। আয়শা আরাবের দিকে তাকিয়ে বলল, থেমে গেলেন যে? আরাবের উত্তর আসলো, গন্তব্যে চলে এসেছি তাই। এরপর আরাব প্রথমে গাড়ি থেকে নামলো, এরপর আয়শাকে নামালো। তারা একটি বাসায় এসেছে। কার বাসা আয়শা জানে না। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আমরা কার বাসায় এসেছি? আরাব কেবল বলল, সময় হলে বুঝতে পারবা। বাসাটি 15 তলা। তারা লিফট দিয়ে 15 তলাতেই উঠল। ছাদের কার্নিশে একটা ছোট্ট ফ্ল্যাট। আরাব আয়শাকে সেখানে নিয়ে গেল। কলিং বেলটা চাপ দিল। ওপাশ থেকে কেউ দরজা খুলল। দরজা খুলতেই আয়শার বুক দুকদুক করতে শুরু করলো। কারণ ঘরের ভিতরে মহসিন বাঁধা অবস্থায় ছিল। মহসিনের হাত মুখ পা বাঁধা। মহসিনকে দেখে আয়শা কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে আরবকে জিজ্ঞেস করলো, মহসিনকে এভাবে বেঁধে রেখেছেন কেন? মহসিন কি করেছে? আর তাকে গ্রাম থেকে ধরে নিয়ে এসেছেন কেন? আরব শান্ত গলায় বলল, একটু ভিতরের দিকে চলো, চা খেতে খেতে বলি। তারপর তীব্রর দিকে তাকালো। তীব্র এই বাসা দেখাশোনা করে। সে একজন প্রাইভেট গোয়েন্দাও। মাঝে মধ্যেই সে বডি বিল্ডিংও করে। 6 ফুট উচ্চতা তার, বডিও বেশ বলিষ্ঠ। সে তীব্রকে বলল, তীব্র, মহসিনকে ঘরে আটকে রাখো। দিনে একবেলা খাবার দিবে। 3টা মাস ওকে আটকে রেখে পুলিশের কাছে দিবে। আর এই 3 মাস ওকে নরকের মতো যন্ত্রণা দিবে, যাতে করে এই যন্ত্রণা সইতে না পেরে সে নিজেই নিজের মৃত্যু কামনা করে। তীব্র জোরালো কণ্ঠে উত্তর দিল, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। এই ধরনের কেস কীভাবে হ্যান্ডেল করতে হয় আমার জানা আছে। আপনার সাথে তো আমি নতুন কাজ করছি না। তাদের কথোপকথন শুনে আয়শা চুপসে গেছে। গলা শুকিয়ে আসছে তার। আয়শার সামনে মহসিনকে টানতে টানতে অন্য রুমে নিয়ে আটকে দিল তীব্র। আয়শা আরাবের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। আরাব আয়শাকে কিছু না বলে হাতটা ধরে ভিতরের দিকে নিয়ে গেল। সেখানে একটি টেবিলে অলরেডি চা কফি রাখা আছে। আয়শাকে আরাব বসতে বলল, চেয়ারে। তারপর নিজে বসল। এরপর আয়শার দিকে কোল্ড কফি এগিয়ে দিয়ে বলল, কফিটা খাও, আমি সব বলছি। আয়শা চুপ হয়ে বসে আছে। এই কফিতে কিছু মেশানো আছে কিনা ভাবতে লাগলো। আবারও সন্দেহ তাকে জেঁকে ধরেছে। বারবার ভাবছে আরবকে বিশ্বাস করা কি তার ঠিক হয়েছে। আয়শার দ্বিধাদ্বন্দ্বের ছাপ তার মুখেও ফুটে উঠেছে। আরব আয়শার দিকে তাকিয়ে তার হাত থেকে কফির মগটা নিয়ে এক চুমুক খেয়ে বলল, নিশ্চিন্তায় কফি খেতে পারো। এখানে কিছু মেশানো নেই। আমাকে ভালোবাসো আর আমাকে বিশ্বাস করতে পারো না? আমার প্রতি ভরসা রাখতে পারো না? এই তোমার ভালোবাসা? ভালোবাসার মানুষকে আগে বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়, তার উপর আস্থা রাখতে হয়। তাহলেই না সে ভালোবাসা কখনো দমে যায় না। না হয়তো যে কোনো সময় তা ভেঙে যেতে পারে। আরবের কথা শুনে আয়শা কিছুই বুঝতে পারছে না। কফিটা হাতে নিয়ে কৌতূহল দৃষ্টিতে কেবল সে তাকিয়েই আছে। আয়শা এখনও কফিতে চুমুক দেয়নি। যদিও তার গলা শুকিয়ে আছে, তবুও তার বিস্ময় কাটছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে তার। মনে হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশের গুম গুম শব্দ তার বুকের ভিতর হচ্ছে। আয়শার এই অবস্থা দেখে আরব আয়শার হাত দুটো ধরল। এরপর বলল, মহসিন তোমাকে খুন করতে এসেছিল। সে ভুল করে তোমাকে খুন না করে সোনিয়াকে খুন করে ফেলে। সে এবং তার সাথে আরও 2জন সহযোগী ছিল। 2জন সহযোগীকে এখনও ধরা যায়নি, তবে মহসিনকে ধরতে পেরেছি। তীব্র আমার পুরনো একজন বিশ্বস্ত লোক। সে গোয়েন্দাগিরি করে। আমার জীবনের জন্য যারা হুমকি, তাদেরকে আমি এভাবেই শাস্তি দিই। তীব্রকে কেসটা এতদিন সলভ করতে বলেছি। মহসিন খুন করেছে এটা আমি জানতে পেরেছি 1 মাস পরেই। তবে তাকে হাতে নাতে ধরতে পারছিলাম না। হাতে নাতে ধরি সোনিয়ার মৃত্যুর দিনে। সেদিন সে হাসপাতালের পিছন দিক দিয়ে দেওয়াল বেয়ে উপরে ওঠে। এরপর সোনিয়ার কেবিনে জানালা দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে এবং গলা চেপে খুন করে।
কারণ সে ভয়ে ছিল সোনিয়া যদি জ্ঞান ফিরে তার বর্ণনা দেয় তাহলে সে ফেঁসে যাবে। তাই তো সে সোনিয়াকে হাসপাতালে এসে গলা চেপে খুন করে। আমি মহসিনকে পুলিশের হাতে তুলে দেইনি, কারণ পুলিশ তদন্ত করেও শাস্তি হতে হতে অনেক দূর। আমি আবার এত অপেক্ষা সহ্য করতে পারছি না, তাই তো ওকে তুলে এনেছি। সোনিয়া যেভাবে 3 মাস দুঃখে দুঃখে মরছে, তাকে 3 মাস ওই রকম শাস্তি দিয়ে পুলিশের হাতে তুলে দিব। আর আয়শা, মহসিন কেন তোমাকে মারতে এসেছিল এটা নিশ্চয়ই বুঝেছ। সে তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমাকে সে নিজের মতো চালাতে চেয়েছিল, তবে আমার জন্য সেটা সে পারেনি। তোমাকে না পেয়ে সে অপমানিত হয়, গ্রামবাসীর কাছে সে ছোট হয়, আর সেটার জন্যই তোমার উপর একটা রাগ ছিল তার। সোনিয়া তোমার বয়সে ছিল, আর লম্বা এবং স্বাস্থ্যে তোমার মতোই ছিল। মহসিন ভেবেছিল তুমি কাজ করতেছ, তাই সে তার সহযোগীকে আঘাত করতে বলে। কিন্তু যখন সোনিয়া চিৎকার দিয়ে পেছনে ফিরে তখন সে বুঝতে পারে ভুল করে তারা তোমার পরিবর্তে আরেকজনকে ছুরি মেরেছে। তাই তো তারা দ্রুত প্রস্থান নেয়। তারা বিয়ের পরপরই চেষ্টা করেছিল তোমাকে খুন করার জন্য। সেদিন দরজা খোলা পেয়ে চেষ্টা সফল করেও ব্যর্থ হয়। এবার নিশ্চয়ই তোমার এই দুশ্চিন্তা কেটেছে। এতক্ষণ নিশ্চয়ই আমাকে মাফিয়া ভাবতে শুরু করছিলে। আরবের কথা শুনে আয়শা লজ্জা পাচ্ছিল আবার। সত্যি সে আরবকে ভালোবাসলেও আরবকে সহজে বিশ্বাস করতে পারে না। এক এক সময় আরবকে তার এক এক রকম মনে হয়, আরবকে তার রহস্যময় কিছু মনে হয়। আয়শার আবার একটু শান্তি লাগতে শুরু করলো। সোনিয়ার অপরাধী শাস্তি পাচ্ছে দেখে তার ভিতরেও প্রশান্তি কাজ করছে, কারণ আয়শার ভাগ্য সোনিয়াকে বহন করতে হয়েছে। সোনিয়াকে হারানোর ব্যথা তাকে ভীষণ পীড়া দিয়ে তাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতো। আজকের পর সেটা আর হবে না। অন্তত পরকালে সোনিয়ার সাথে দেখা হলে সে বলতে পারবে তার খুনিকে সে শাস্তি দিতে পেরেছে। আয়শা আরবের দিকে তাকালো, তারপর হালকা গলায় বলল, আমি কথা দিচ্ছি আপনাকে আর অবিশ্বাস করব না। আমি সবসময় আপনার উপর আস্থা রাখবো, আপনার প্রতি সম্মান আমি বজায় রাখবো। আপনাকে কখনো ঠকাবো না, আপনাকে কখনো জেনে বুঝে কষ্ট দিব না। সবসময় ভালো রাখার চেষ্টা করব। এই মহসিন শুধু সোনিয়ার খুনি না, পরোক্ষভাবে আমার বাবার খুনি। আজকে আমার খুশি আপনাকে বোঝাতে পারবো না। বাবাকে হারিয়ে আমার অবস্থা আজকে যে কী হতো ভাবলেই গায়ে কাটা দিয়ে ওঠে। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে নিরাশ করেনি। তিনি ঠিকই ফেরেশতা করে একজনকে আমার জীবনে পাঠিয়েছেন, যার ছোঁয়ায় আমার সকল কষ্ট ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আরব আয়েশার দিকে কেবল চোখ দিয়ে আশ্বাসের একটা ইশারা করলো। আয়েশা আরবকে আবারও প্রশ্ন করলো, 3 মাস পর যখন মহসিনকে ধরিয়ে দিবেন তখন যদি পুলিশকে সে এসব বলে দেয় তাহলে সে আপনার নামে মামলা হয়ে যাবে। আয়েশার কথা শুনে আরব হেসে বলল, মাঝে মাঝে টাকার খেলায় অনেক কিছুই করা যায় আয়েশা, তোমার এসব চিন্তা করতে হবে না। এবার চলো। এরপর আয়েশা আর আরব সেখান থেকে বের হয়ে পুনরায় গাড়িতে উঠল। আয়েশার বেশ স্বস্তি লাগছে, শরীরটাও বেশ হালকা লাগছে। সে শুধু আর চোখে আরবকে দেখছে। আরব বেশ মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর গাড়িটা একটা শপিং মলে থামলো। আরব সেখানে আয়েশাকে নিয়ে থামলো। আয়েশাকে নিয়ে একটা শোরুমে নিয়ে গিয়ে বলল, তোমার পছন্দ মতো জামা চুজ করো। আয়েশা জামা দেখছিল, কিন্তু যে কটা জামা সে দেখছে সেগুলোর দাম দেখে তার চোখ কপালে উঠতে লাগলো। প্রতিটি জামার দাম 10,000-এর উপরে। অনেক খুঁজেও সে কম দামে জামা পাচ্ছিল না। এত দাম দিয়ে জামা কেনার সাহসও তার হচ্ছে না। বেশ কিছুক্ষণ সে জামা দেখল, কিন্তু কম দামে জামা আর পাচ্ছিলই না। আরব আয়েশার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি এখানে জামা পছন্দ হচ্ছে না? অন্য শোরুমে যাব? আশা মাথা নুইয়ে উত্তর দিল, জামা পছন্দ হয়েছে ঠিক, তবে জামার দাম অত্যাধিক বেশি। 10,000-এর উপর এক একটা জামার দাম। আরব আয়েশার হাত ধরে হালকা চাপ দিয়ে আস্তে আস্তে বলল, এখানে জামার দাম এমনই, যে কয়টা পছন্দ হয় নাও, আমি বিল করে দিব। আয়েশা মাথা নেড়ে সম্মতি দিয়ে একটা লাল জামা কেবল পছন্দ করলো, যার দাম 14,000 টাকা। সে জামাটা হাতে নিয়ে আরবকে দিয়ে বলল, আমি এটাই নিব। আরব বুঝতে পারছে আয়েশা দামের জন্য জামা নিতে চাচ্ছে না, তাই আরব নিজে থেকে আরও 7-8টা জামা নিল। এরপর ক্যাশ কাউন্টারে গিয়ে বিল দিল। টোটাল 9টা জামা নেওয়া হয়েছে। বিল এসেছে 1,17,000 টাকা। আয়েশা বিল দেখে হা হয়ে গেছে। আরব আয়েশাকে নিয়ে বের হয়ে আবারও গাড়িতে উঠল। গাড়িটা চলতে লাগলো। আয়েশা আরবকে বলল, আপনি যে টাকা দিয়ে একটা জামা কিনেছেন সেই টাকা দিয়ে আমাদের 2 মাস সংসার চলতো। আর যে টাকা দিয়ে এক মুঠে আমাকে এতগুলো জামা কিনে দিলেন সেই টাকার অর্ধেক ঋণের জন্য আমার বাবাকে মহসিনের কাছে অনেক অপমান সহ্য করতে হয়েছে। অথচ দেখুন না, আপনাদের কাছে এই টাকাটা আসলে কিছুই না। কত অদ্ভুত এই দুনিয়া, তাই না? আরব আয়েশাকে বলল, এটা নির্ভর করে আয়ের উপর।
যার যত আয় তার খরচও তেমন। এখন আমার আয় যদি কম থাকতো তাহলে আমি নিশ্চয়ই আরও কম খরচ করতাম। আয় আছে বলেই আমরা খরচ করি, আর সামর্থ্য অনুযায়ী খরচ করাও বড় মনের পরিচয়। এখন ধরো, আমার বাসায় যারা কাজ করে তাদেরকেও আমি যে কাপড় দেই সেগুলো ভীষণ দামি। সেগুলো দিয়ে তারা 4-5টা কাপড় কিনতে পারবে। আমি যদি তাদের 1500 টাকা দিয়েও কিছু কিনে দিতাম তাতেও তারা খুশি হতো। কিন্তু আমি তাদের দেই আমার আয় বুঝে। আমার আয়ের একটা অংশ আমার সামর্থ্য অনুযায়ী আমি খরচ করি। আমি আয় বুঝেই ব্যয় করি। আর আমি কাউকে সাহায্য করতেও কার্পণ্য করি না। আর আয়শা, এগুলো কেবল তোমার বাসায় পরার জামা কাপড়, তাই সুতি যেখানে বেস্ট পাওয়া যায় সেখানেই নিয়ে গিয়েছি। তোমার পার্টি জামাগুলো আরও গর্জিয়াস এবং আরও দামি হবে। আস্তে আস্তে তোমায় অভ্যস্ততাই এগুলো আনতে হবে, কারণ এখন তুমি গ্রামের সাধারণ মেয়ে না, তুমি আমার স্ত্রী। আর আমার স্ত্রীকে আমার সামর্থ্য অনুযায়ী বেস্টটা দিয়েই আমি সাজিয়ে রাখবো। বলতে বলতে গাড়িটা ব্রেক কষল। কথায় পড়তেই আয়শা এতক্ষণ বুঝতেই পারেনি কোথায় যাচ্ছে তারা। হঠাৎ করে একটা ফাঁকা জায়গায় গাড়িটা থামতে দেখে আয়শা জিজ্ঞেস করলো, কোথায় আসলাম আমরা? আয়শার উত্তরে আরাব যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। এক ঝাঁক বাচ্চা পাখির মতো উড়ে এসে আয়শাকে ধরল। আয়শা চমকে উঠেছে, কিছুই যেন তার বোধগম্য হচ্ছে না। পাশ থেকে একজন বুড়ো মহিলা আরাবকে বলতে লাগলো, বাসা, বউ লইয়া আইস? বউ তো অনেক সুন্দরী, তোমার লগে মানাইছে বাসা। আয়শা কিছুটা বিস্মিত, কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে কি করবে সেটাও তার বুঝে আসছে না। বৃদ্ধ মহিলার কথার উত্তরে আরাব বলল, তোমরা কও বউ দেখবা, তোমাকে শখ পূরণ করলাম, খুশি তো সবাই, দোয়া কইর। আরাবের বাসায় টোন শুনে আয়শা আরও বিস্মিত হয়ে গেল। আরাবের দিকে বিস্ময় নিয়ে সে তাকালো। আয়শার বিভ্রান্তি বুঝতে পেরে সে বাচ্চাদের ইশারা করলো আয়শাকে ছাড়তে। বাচ্চারা তাকে ছেড়ে দিল। আরাব আয়শাকে নিয়ে একপাশের একটা ছাউনিতে বসলো। সামনে অনেক বাচ্চা খেলছে, বৃদ্ধরা আড্ডা দিচ্ছে। আয়শা কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, ওনারা কারা? আমরা কোথায় এসেছি? আরাব উত্তর দিল, এটা একটা এতিমখানা এবং বৃদ্ধাশ্রম। এখানে একপাশে এতিম বাচ্চাদের সকল ধরনের ভরণ পোষণ আর পড়াশোনার ব্যবস্থা আছে, অন্য পাশে অসহায় বৃদ্ধদের। আর এই মাঠটাই রাতের বেলাতেও বেশ আলোকিত, এই জন্য রাখা হয় যাতে করে বাচ্চারা এবং বৃদ্ধরা একসাথে সময় কাটাতে পারে। বাচ্চাদের যেন এটা মনে না হয় তাদের গার্ডিয়ান নাই, আর বৃদ্ধদেরও যেন অনুভব না হয় তারা একা। বাচ্চাদের বৃদ্ধরা নিজের নাতি নাতনির মতোই আদর করেন। এটা আমার করা একটা ভালো উদ্যোগ বলতে পারো। আমি তো একটা সময় চিন্তা করে নিয়েছিলাম জীবনে আর বিয়ে করব না, কাউকে এই জীবনে জায়গা দিব না। সন্তানের অভাব আমি বাচ্চাদের দিয়েই পূরণ করেছি বলতে পারো। যতদিন আল্লাহ সামর্থ্য দিবেন এদের জন্য করে যাব। আমি মনে করি ওদের দোয়ার বরকতে আমার বিজনেসে এত সাকসেস। 10 জন বিজনেসম্যানের মধ্যে আমার নাম আছে। আল্লাহ এত রিজিক কি এমনি এমনি দিয়েছেন? না, এমনি এমনি দেননি। এদেশে রিজিকই হক আছে বলেই আমার রিজিক বৃদ্ধি করে দিয়েছেন। ওই যে বললাম না, আমি আমার সামর্থ্য অনুযায়ী সবার জন্য করে যাব। আমার কাছে জীবন মানে কাঠ গড়ায় না, বরং জীবন উপভোগের অনেক ভালো উপায় আছে। সেগুলো বেছে জীবন উপভোগ করা। আমার ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। আমি ভীষণ রাগী, কখনো রেগে গেলে আমি হিংস্র হয়ে যাই। এই রাগটা বর্জনের অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ। আমার রাগ সহজে ওঠে না, অনেকটা সীমা অতিক্রম হলেই রাগ ওঠে, অন্যথা রাগ সবসময় নিবারণে থাকে। আমার জীবনে আরও কিছু অধ্যায় আছে, সব কিছুর সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দিব। ধীরে ধীরে আমাকে চেনার ব্যবস্থা আমি করে দিব তোমাকে। আয়শা আরাবের দিকে তাকালো, সমস্ত নেতিবাচক চিন্তা তার চলে গেল। আরাবকে সে নতুন করে আবিষ্কার করলো আজকে। তার কাছে আরাবকে হিরো নয়, বরং সুপার হিরো লাগছে। সে কোনো কথাই বলতে পারছে না, কেবল আরাবের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আরাব আয়শাকে ডাকলেও সে কথা বলতে পারছে না। সে যে একদিনে তাকিয়ে আছে তার চোখই সরছে না। হঠাৎই হাতে আরাবের সিমটিতে আয়শা চেঁচিয়ে উঠল, আহ, ব্যথা পাচ্ছি তো, কী করছেন? আরাব হেসে জবাব দিল, ব্যথা পাওয়ার জন্যই তো দিয়েছি। যেভাবে তাকিয়ে আছ মনে হচ্ছে আমার নাক কি হিমালয় ভেবে কল্পনায় নাকের ডগায় উঠতেছ। আরাবের কথা শুনে আয়শা জোরে হেসে দিল। আয়শার হাসি ভীষণ সুন্দর। আয়শার হাসিতেই আরাবের চোখ আটকে গেল। আয়শা বেশ কিছুক্ষণ হেসে লক্ষ্য করলো আরাব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাই সেও আরাবকে বলে উঠল, এখন কি আপনি আমার নাকের ডগায় উঠে যাচ্ছেন? আরাব উত্তর দিল, হাসির উচ্ছ্বাসে তলিয়ে যাচ্ছি। আয়শা, তোমার হাসি ভীষণ সুন্দর। আমার তোমার প্রতি দুর্বল হতে ভয় লাগে। এই অসম সম্পর্ক টিকবে তো? বদলে যাবে কি না বেশ দ্বিধায় আছি আমি। আয়শা আরাবের হাত ধরে বলল,
আমার কাছে স্বপ্নেই স্বপ্ন লাগছে। আমার তো মনে হয় আমি স্বপ্ন দেখছি। আর হঠাৎ সেই স্বপ্ন ভেঙে গেলে শুনবো আপনি আমাকে হিপনোটাইজ করেছেন, না হয় আঞ্জুমান ফিরে এসেছে। ওনাকে কখনো দেখিনি, তবে ওনার প্রতি তীব্র হিংসে আমার কাজ করে। কবে আপনার সমস্ত মন জুড়ে নিজেকে বিস্তার করে আঞ্জুমানের নাম মুছতে পারবো আমি জানি না। আমার ভয় লাগে আমাদের এই ভালো মুহূর্তগুলো আঞ্জুমান ফিরে আসলে কি করবেন? আঞ্জুমানের কথা শুনে আরাবের মুখটা শুকিয়ে গেল। সে উত্তরে বলল, আঞ্জুমান ফিরে আসলে এতদিনে চলে আসতো। আর আঞ্জুমানের প্রতি আমার ভালোবাসা আছে। সে ফিরে আসলে কি করব সেটা ভাবা হয়নি। আর এটা এখন ভেবে ভালো মুহূর্তকে বিষাদে পরিণত করতে আমি চাই না। আমি মুভ অন করতে চাই আয়শা, আমাকে মুভ অন করতে দাও। আঞ্জুমানের কথা বলে আমার কালো অতীতটাকে তুমি মনে করিয়ে দিও না। যাই হোক, উঠো, বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। আয়শা মাথা নাড়ল। এরপর আবার আয়শা সবার কাছ থেকে বিদায় নিয়ে পুনরায় গাড়িতে উঠে বসল। রাতের শহর কতই না চাকচিক্য। আয়শা এই শহরে নতুন, এর আগে কখনো ঢাকায় সে আসেনি। আয়শার চারপাশ কেবল দেখছে, রিজিক কত বড় জিনিস সে ভাবছে। আল্লাহ কার রিজিকে কীভাবে লিখে রাখে বলা যায় না। আয়শার রিজিক যে এই শহরে ছিল সে কখনো ভাবতে পারেনি। কোথায় ছিল সে, কোথায় এসে দাঁড়িয়েছে সে। একটা সময় টাকার জন্য কত কষ্টই না করতো সে। আজ সে টাকা তার পিছর চড়ছে। এ যেন কল্পনাকেও হার মানায়। গাড়িটা আবারও বাসায় এসে পৌঁছালো। আরব গাড়ি থেকে নামলো, তারপর আয়শাকে নামতে বলল। দুজনেই বাসায় প্রবেশ করলো। আরব চলে গেল আরবের রুমে, আর আয়শা চলে এসেছে আয়শার রুমে। আয়শার মনটা আজকে ভীষণ ফুরফুরা। তার খুশি তার চোখে মুখে ফুটে উঠেছে। আয়শা ঘরে ঢুকতে লতা পিছন থেকে ডেকে বলল, আপু ভেতরে আসবো? আয়শা উত্তরে বলল, হ্যাঁ আসো। লতা ভিতরে প্রবেশ করলো। আয়শা ব্যাগ থেকে লতাকে একজোড়া কানের দুল দিয়ে বলল, এটা তোমার জন্য। লতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা তো অনেক দামি আপু। আয়শা হেসে উত্তর দিল, এটা তোমার জন্যই আমি নিয়েছি। 1700 টাকা নিয়েছে। আমার জন্য যে শোরুমে জামা কিনতে গিয়েছিলাম সেখানেই ছোটো কানের দুলগুলো চোখে পড়ছিল। এরপর দামটা দেখে মনে হলো মোটামুটি সস্তা, তাই নিয়ে আসলাম। আমি যখন অনেক ইনকাম করব তখন তোমায় আরও দামি গিফট দিব লতা। আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াই। লতা বিস্ময় সুরে বলল, 1700 টাকা অনেক টাকা আপু। এত টাকা দিয়ে এনেও বলতেছেন সস্তা। এত দামি জিনিস আমার হজম হবে কিনা বুঝতেছি না। 1700 টাকা দিয়ে একজোড়া কানে দুল পরবো আমি? ভাবতেই পারছি না। আয়শা লতার কাছে গিয়ে বলল, লতা, আমার পরিবারও নিম্ন মধ্যবিত্ত। দিনে এনে দিনে খেত। এই 1700 টাকা আমার কাছেও অনেক বেশি। তবে আমাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল সেখানে এর থেকে সস্তা কিছু আর নেই। যা আছে সব অনেক দামি। তো আমার কাছে তো এগুলো স্বপ্ন লাগছে যে আমি কখনো 1700 টাকা জামাই পরিনি, সে কিনা তোমাকে 1700 টাকা দিয়ে একটা ছোট্ট একজোড়া কানের দুল গিফট করেছে। এটা সত্যিই আমার কাছে বিস্ময়ের থেকেও বেশি কিছু। আচ্ছা লতা, আমার হাতে একটা সিমটি কাটো তো, দেখি আমি স্বপ্ন দেখছি কিনা। লতা আয়শার কথা শুনে আয়শার হাতে সিমটি কাটল। আয়শা উহ করে শব্দ করে ওঠে। আয়শার শব্দ শুনেই লতা বলে উঠল, আপু, আপনি স্বপ্ন দেখছেন না, দেখলেন না ব্যথা পাচ্ছেন। আপনার মনে অনেক ভালো। আপনার জীবনে আরও সাফল্য আসবে। আপনি তো ছাত্রী ভালো, আমি তো পড়ালেখায় একদম ভালো না, পড়তেও ভালো লাগে না। ক্লাস 7-এ যখন উঠলাম তখন একটা প্রেম করে বাবার কাছে ধরা খেলাম। এরপর বাবা পড়ালেখা বন্ধ করে দিয়ে বিয়ে দিয়ে দিল। 14 বছরে বিয়ে হয়েছে আমার। 3 বছর সংসার করলাম, একটা বাচ্চা হয়েও মারা গেল। স্বামীর অত্যাচার, শ্বশুর শাশুড়ির অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করতে গিয়েছিলাম। কথাটা বলে লতা তার হাত দেখিয়ে বলল, এই যে দেখুন না কাটা দাগ, হাত কেটে আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ ঠিকই আমাকে বাঁচিয়ে রাখলেন। এরপর বাবার বাড়ি ফিরে আসি। একটা বাসায় প্রথম কাজ নেই, সেই বাসাতেও কারণে অকারণে ভুল হলে মারত। টানা 1 বছর অত্যাচার সহ্য করে একদিন সেখান থেকে পালিয়ে আসলাম। এরপর সুজনের সাথে পরিচয়। সুজন আমাকে ভীষণ পছন্দ করে, তবে এত সব যন্ত্রণার মাঝে তাকে পাত্তা দেওয়া আমার হয়ে ওঠেনি। বস্তিতে একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম 1600 টাকায়। সেই 1600 টাকা জোগাড় করতে পারছিলাম না বলে আমাকে ঘর থেকে বের করে দিল রাস্তায়। রাস্তায় বসে কাঁদছিলাম। সুজন জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন তাকে সব খুলে বললাম। সে তখন জানালো এই বাসায় একজন কাজের লোক দরকার। আমি রাজি হয়ে গেলাম। মনে সংশয় ছিল আমাকে এবারও না যন্ত্রণার আগুনে পড়তে হয়। সোনিয়া হাসপাতালে ভর্তি, এটা শুনে আরও বেশি ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আপনারা তাকে মেরে এই হাল করেছেন, তবে একটা সময় বুঝতে পারলাম আপনাদের মতো ভালো মানুষ নেই।
যে আমি 1600 টাকার জন্য গজ ছাড়া হলাম, সে আমি আজকে 1700 টাকার কানের দুল পরব। সত্যি জীবন অনেক অদ্ভুত, তাই না? আল্লাহ আমাকে কষ্টের পর এক চিলতে সুখ দেখিয়েছেন। আয়শা লতার দিকে তাকালো। লতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। লতার মতো বাচ্চা একটা মেয়ে এত কষ্ট সহ্য করছে ভেবেই তার বুকটা খা খা করছে। আয়শা লতাকে ধরে বলল, মন খারাপ করো না। এত কষ্ট পেয়েছো বলেই আল্লাহ তোমাকে সুখের মুখ দেখিয়েছেন। কষ্টগুলো কেবলই পরীক্ষা ছিল, আর কিছু না। লতার চোখের জল মুছে বলল, খাবেন না? রাতে কি খাবেন? হ্যাঁ খাবো তো, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে রান্না করে আসছি। লতা চলে গেছে। আয়শা নিজেকে ফ্রেশ করে নিল। বেশ রাতও হয়েছে। এত রাতে আরাব কী খাবে আয়শা জানে না, তবে ভারী খাবার খাবে না এটা সে বুঝতে পারছে। তাই হালকা খাবার কী দেওয়া যায় তাই ভাবছে। ভাবতে ভাবতে সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। হঠাৎই তার চোখে কিছু একটা অবলোকিত হলো। সে চোখ বড় বড় করেই তাকালো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বেহালার সুর। এটা গল্পের দ্বিতীয় অংশ। গল্পটি লিখেছেন শারমিন আসল নিপা। পরবর্তী অংশ পেতে গল্পটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।